সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি লায়লা নার্গিস কামাল, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি তোমাদের পড়াচ্ছি পাবলিক ফিন্যান্স। পাবলিক ফিন্যান্সের যে অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করছি গত কয়েক ক্লাস ধরে, সেটি হচ্ছে ইম্প্যাক্ট, ইনসিডেন্স অ্যান্ড ইফেক্টস অফ ট্যাক্সেশন। এই অধ্যায়ের যে টপিকটি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে শিফটিং অফ ভেরিয়াস ট্যাক্সেস। শিফটিং অফ ভেরিয়াস ট্যাক্সেসের প্রথমে আমরা যে শিফটিংটি দেব, যে ট্যাক্সের, সেটি হচ্ছে আমাদের ইনকাম ট্যাক্স বা আয়কর। আমরা জানি যে ইনকাম ট্যাক্স বা আয়কর হচ্ছে প্রত্যক্ষ কর, অর্থাৎ যেখানে আমরা বলি যে করের করঘাত এবং করপাত একই ব্যক্তির উপর পড়ে, সেটি হচ্ছে প্রত্যক্ষ কর। এবং প্রত্যক্ষ করের উদাহরণ হচ্ছে আমাদের ইনকাম ট্যাক্স, তারপর প্রপার্টি ট্যাক্স, এগুলো। তো এই প্রত্যক্ষ কর সঞ্চালন করা যায় কিনা এই ব্যাপারে কিন্তু দু ধরনের মতামত বা বক্তব্য রয়েছে। একটা পক্ষে গ্রুপের বক্তব্য হচ্ছে যে প্রত্যক্ষ কর অপসারণ করা যায় না, আর আরেকটা মত হচ্ছে যে প্রত্যক্ষ কর অপসারণ করা যায়। আমরা জানি যে বলা হয় যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর প্রত্যক্ষ কর, যেমন আমরা ধরে যদি নেই আয়কর ধার্য করা হয়, তাহলে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর এই কর বহন করতে হয়। অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর এই কর সঞ্চালন করা যায় না। আবার আরেকটি মতামত আছে যে তারা বলছে প্রত্যক্ষ কর সঞ্চালন করা যায়, এবং তাদের মতে যে সম্পূর্ণ না হলেও আংশিকভাবে প্রত্যক্ষ কর সঞ্চালন করা যায়। আমরা যদি এখানে প্রত্যক্ষ কর উদাহরণ হিসেবে শ্রমিক কিংবা কর্মকর্তা কর্মচারীর মজুরি আয়ের উপর আরোপিত করের কথা বলি, সেটি উদাহরণ হিসেবে আসতে পারে। যেমন একজন শ্রমিকের মজুরি আয়ের উপর যদি কর করা হয়, তাহলে অবশ্যই প্রথমে যিনি আয় উপার্জনকারী তাকে করভারটা বহন করতে হবে। তারপর প্রাথমিক আয়কর বহনকারী করদাতা করভার অন্য কারো উপর সঞ্চালন করতে পারবে কিনা তা আসলে মূলত নির্ভর করবে শ্রমের যোগান স্থিতিস্থাপকতার উপর। যদি দেখা যায় যে শ্রমের যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক, অর্থাৎ শ্রমের যোগান রেখা লম্ব অক্ষের সমান্তরাল, তাহলে শ্রমিকের আয়ের উপর আরোপিত সম্পূর্ণ কর তাকে বহন করতে হয়। নিয়োগকর্তার উপর এখানে করভার সঞ্চালন করা যায় না। আমরা চিত্রের সাহায্যে একটু জিনিসটি দেখি। চিত্রে ভূমি অক্ষে শ্রমের চাহিদা এবং যোগান দেখানো হয়েছে, এবং লম্ব অক্ষে আমরা দেখিয়েছি মজুরি। ডিএল শ্রমের প্রাথমিক চাহিদা রেখা, যা একটি স্বাভাবিক চাহিদা রেখার মতোই বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী, এবং আমাদের এসএল হচ্ছে শ্রমের সম্পূর্ণ যোগান, যেটি সম্পূর্ণ অস্থিতিস্থাপক, এবং এর জন্যই এই রেখাটি আমাদের লম্ব অক্ষে সমান্তরাল একটি রেখা। এবং আমরা জানি যে আমাদের এটি হচ্ছে তাহলে ডিএল হচ্ছে শ্রমের চাহিদা রেখা, আর এসএল হচ্ছে শ্রমের যোগান রেখা। এই দুটি রেখা পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে, এবং ই বিন্দুতে ছেদ করায় আমাদের কর পূর্ব ভারসাম্য বিন্দু হয়েছে ই। এবং এই ই বিন্দু অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভারসাম্য নিয়োগের পরিমাণ হলো ও এল পরিমাণ, এবং ভারসাম্য মজুরি হচ্ছে ও ডাব্লিউ নট পরিমাণ। এখন যদি এই অবস্থায় আমাদের কর আরোপ করা হয়, অর্থাৎ এখানে আমরা যদি মনে করি ইএফ পরিমাণ কর আরোপ করা হলো, তাহলে দেখা যায় যে আমাদের যে এই যে শ্রমের চাহিদা রেখাটি আছে সেটি বাম দিকে স্থানান্তর হয়ে ডি ড্যাশ এল হলো আমাদের নতুন শ্রমের চাহিদা রেখা। সেটা হচ্ছে কর আরোপ করার পরে, এবং কর আরোপ করার পরবর্তী অবস্থায় নতুন ভারসাম্য বিন্দু হচ্ছে আমাদের এফ, এবং এই এফ বিন্দু অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শ্রমের মজুরিটি হয়ে যাচ্ছে ও ডাব্লিউ 1, অর্থাৎ এখানে
কর আরোপ করার ফলে আমরা যে জিনিসটির অবস্থায় এখানে মুখোমুখি হচ্ছি সেটি হচ্ছে যে শ্রম সরবরাহকারীর মজুরি W0 থেকে W1 এ নেমে আসলো। এখানে নিয়োগকারী কিন্তু পূর্বের মতো W0 মজুরি প্রদান করছে। তাহলে দেখা যাচ্ছে যে এখানে আরোপিত যে আয়করটুকু আছে অর্থাৎ EF, এই সম্পূর্ণ আয়করটি নিয়োগকারী শ্রম সরবরাহকারীর উপরে চাপিয়ে দিতে বা সঞ্চালন করতে সক্ষম হয়েছে। অর্থাৎ এখানে শ্রমের যোগান অস্থিতিস্থাপক বলে আরোপিত আয়করের পুরোটাই শ্রম সরবরাহকারীকে বহন করতে হয়, সে এটি সঞ্চালন করতে পারে না। অর্থাৎ আমরা যদি এখানে ধরে নেই যে একজন শ্রমিকের মজুরি হচ্ছে 100 টাকা, এ অবস্থায় কর আরোপ করা হলো 10 টাকা, তাহলে সেক্ষেত্রে দেখা যায় তাহলে কর পরবর্তীতে তার মজুরির পরিমাণ চলে আসে 90 টাকা। অর্থাৎ এখানে যে এই 10 টাকা তাকে পুরোপুরি বহন করতে হচ্ছে, এটি সে নিয়োগকারীর উপরে চাপিয়ে দিতে পারছে না। সুতরাং বলা যায় যে যোগান রেখা যদি আমাদের শ্রমের যোগান রেখা যদি লম্ব অক্ষের সমান্তরাল হয় অর্থাৎ শ্রমের যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক হলে এখানে শিফটিং করা সম্ভব হয় না। এর পরবর্তীতে আমরা যেটি দেখব সেটি হচ্ছে শিফটিং। শ্রমের যোগান মোটামুটি স্থিতিস্থাপক হলে আমরা দেখতে পাই যে শ্রমের যোগান কমিয়ে মজুরি বাড়ানোর মাধ্যমে করের অংশ নিয়োগকর্তার উপর সঞ্চালন করতে পারে, অর্থাৎ এক্ষেত্রে শিফটিং বা কর সঞ্চালন সম্ভব হয়ে থাকে। এখানে আমরা ভূমি অক্ষে শ্রমের চাহিদা এবং যোগান দেখিয়েছি এবং লম্ব অক্ষে দেখিয়েছি আমরা শ্রমের মজুরি। DL আমাদের প্রাথমিক শ্রমের চাহিদা রেখা এবং SL হচ্ছে আমাদের শ্রমিকের যোগান রেখা, যেটি স্বাভাবিক বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী একটি যোগান রেখা। এই দুটো রেখা পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে এবং এই ই বিন্দু অনুযায়ী আমাদের শ্রম নিয়োগের পরিমাণ হচ্ছে OL পরিমাণ এবং আমাদের মজুরি হচ্ছে OW0 পরিমাণ। তো এই অবস্থায় আমাদের যদি কর আরোপ করা হয় FH পরিমাণ, তাহলে আমরা দেখতে পাই যে আমাদের নতুন যে চাহিদা রেখাটি সেটি হচ্ছে আমাদের DL'। নতুন আমাদের চাহিদা রেখা হলো কর আরোপ করার পরে FH পরিমাণ কর আরোপ করার ফলে এই নতুন রেখাটি আমরা পেলাম এবং আমাদের আগের যে যোগান রেখা তার সঙ্গে এই নতুন চাহিদা রেখা F বিন্দুতে ছেদ করেছে এবং এর জন্য F হচ্ছে আমাদের কর পরবর্তী নতুন ভারসাম্য বিন্দু এবং এই বিন্দু অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে শ্রম নিয়োগের পরিমাণ হচ্ছে OK পরিমাণ এবং আমাদের এখানে মজুরি হচ্ছে পাচ্ছে হলো শ্রমিকরা OW1 পরিমাণ। এখানে শ্রমের যোগান কিন্তু আমাদের হ্রাস পেয়েছে LK পরিমাণ এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে শ্রমের মজুরি আগে ছিল OW0, এখন কিন্তু সেটি বৃদ্ধি পেয়ে হয়েছে OW2 পরিমাণ। অর্থাৎ এখানে জিনিসটি খেয়াল করো যে কর পূর্ববর্তী অবস্থায় শ্রমিকের মজুরি ছিল OW0 পরিমাণ, কর পরবর্তী অবস্থায় নিয়োগকর্তার দিতে হচ্ছে OW2 পরিমাণ মজুরি, কিন্তু যে শ্রমিক সে মজুরি পাচ্ছে OW1 পরিমাণ। এই FH পরিমাণ কর আরোপ করার কারণেই কিন্তু এই অবস্থাটি হয়েছে এবং এখানে আমরা দেখছি যে এই কর আরোপ করা হয়েছে যে FH পরিমাণ, তার মধ্য থেকে GH পরিমাণ করের বোঝা নিয়োগদাতা বহন করছেন এবং GF পরিমাণ করের বোঝা সেটি গ্রহণ করছে শ্রমিক। অর্থাৎ এখানে যে FH পরিমাণ কর আরোপ করা হয়েছিল তার পুরোটাই একা নিয়োগকর্তা কিংবা পুরোটাই একা শ্রমিকের বহন করতে হচ্ছে না, শ্রমিক এক্ষেত্রে কিন্তু তার উপর আরোপিত করের বোঝা শিফটিং করতে পেরেছে এবং সেখানে সে GH পরিমাণ কর সঞ্চালন করা তার পক্ষে এখানে সম্ভব হয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে এই ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে শিফটিংটি সম্ভব হয়েছে। আমরা যেটি সম্পর্কে জানবো সেটি হচ্ছে কর্পোরেট ইনকাম ট্যাক্স। কর্পোরেট আয়কর হলো কর্পোরেশনের সৃষ্ট আয়ের উপর কর।
মুনাফার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত কর্পোরেশনের উপরে যে কর আরোপ করা হয় তাই হচ্ছে কর্পোরেট আয়কর। তাহলে বুঝতে পারছি আমরা যে কর্পোরেশনগুলো মুনাফার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত নয় তার উপরে কিন্তু কর আরোপ করা হয় না। ফার্মের মোট বিক্রয় মূল্য থেকে মজুরি, উপকরণ ব্যয়, সুদ এবং অবচয়জনিত যে ব্যয় আছে সেটি বাদ দিলে যে আয় থাকে তাকে আমরা বলি কর্পোরেট করযোগ্য আয়কর। এবং এই কর্পোরেটের করযোগ্য আয়ের উপর নির্দিষ্ট হারে কর আরোপ করলে তাকে আমরা বলি কর্পোরেট আয়কর। এখন এই যে কর্পোরেট আয়করটি আমাদের আছে সেটি কর্পোরেট আয়কর দেখা যায় যে সমাজের 3 শ্রেণীর মানুষের আয় পরিবর্তন করে। প্রথম হচ্ছে এটি স্টক হোল্ডার এবং শেয়ার হোল্ডার তাদের আয় কমিয়ে দেয় এবং ডিভিডেন্ডের হার কমিয়ে দেয়। এছাড়া এক্ষেত্রে দেখা যায় যে সাধারণ শেয়ারের যে দামটি আছে সেটিও কিন্তু কমে যায়। দ্বিতীয়ত, কর্পোরেট কর্তৃক উৎপাদিত পণ্য এবং সেবার দাম বাড়ে এবং এর ফলে ক্রেতাদের ক্রয় ক্ষমতা বা প্রকৃত আয় কমে যায়। অর্থাৎ কর্পোরেটে যদি আয়কর আরোপ করা হয় তাহলে দেখা যায় যে কর্পোরেট কর্তৃক উৎপাদিত যে পণ্য এবং সেবাগুলো আছে সেগুলোর দাম বেড়ে যায় এবং এরই ফলশ্রুতিতে দেখা যায় যে ক্রেতাদের প্রকৃত আয় কমে যায় এবং ক্রয় ক্ষমতাও হ্রাস পেয়ে যায়। তৃতীয় যেটি হচ্ছে যে কর্পোরেটে যারা কর্মরত শ্রমিক আছে তাদের মজুরি কমে যায় এবং কাঁচামালের দামও এক্ষেত্রে কিন্তু কমে যেতে পারে। সাধারণত শেয়ার হোল্ডারদের লভ্যাংশ প্রদানের পূর্বে ব্যবসা প্রতিষ্ঠানের যে আয় থাকে তার উপরেই কিন্তু এই করটি আরোপ করা হয় এবং আমরা জানি যে শেয়ার হোল্ডাররা যে মূলধনটি দেয় সেটি কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠানের ব্যয়ের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে এবং এই জন্যই দেখা যায় যে কর্পোরেট আয়কর উৎপাদন ব্যয়কে প্রভাবিত করে এবং এর জন্যই কিছু অর্থনীতিবিদ বলেন যে এই কর ব্যক্তিগত বিনিয়োগ এবং ব্যবসা প্রসারের ক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে এবং তাদের মতে যে এই কর স্বল্প মেয়াদে সম্মুখে সঞ্চালন করা না গেলেও দীর্ঘমেয়াদে এটি করা হয়তো সম্ভব হতে পারে এবং বেশিরভাগ ব্যবসায়ীর মতে যে কর্পোরেট কর হলো ব্যবসায়িক ব্যয়ের একটি অংশ। এর জন্য এই কর যদি আরোপ করা হয় তাহলে এই ব্যয় মোট ব্যয়ের অন্তর্ভুক্ত হয় এবং এর ফলে অবশ্যই পণ্যের মূল্য বৃদ্ধি পাবে এবং এই জন্য তারা মনে করেন যে এর ভার ভোক্তাদের উপর চাপানো সম্ভব হয়। আবার কিছু কিছু অর্থনীতিবিদ মনে করেন যে কর্পোরেট আয়করের একাংশ পণ্যের মূল্য বৃদ্ধির মাধ্যমে ভোক্তাদের উপরেও এবং একাংশ মজুরি হ্রাসের মাধ্যমে শ্রমিকদের উপর চাপানো সম্ভব হয় এবং তাদের মতে করের একাংশ ব্যবসা প্রতিষ্ঠানকে বহন করতে হবে। এজন্যই কর্পোরেট আয়করের একাংশ সম্মুখে এবং একাংশ পশ্চাতে সঞ্চালিত হতে পারে। কর্পোরেট আয়করের কর সঞ্চালন শেয়ার হোল্ডারদের উপরে বর্তায়। এ ধরনের কর প্রদানের পর অর্জিত লভ্যাংশ শেয়ার হোল্ডারদের দেওয়া হয়। সুতরাং এই কর যদি আরোপ করা হয় তাহলে দেখা যায় যে শেয়ার হোল্ডারদের উপরে এই করের সঞ্চালনটি করা যায় কারণ কর প্রদান করা পরে যদি অর্জিত লভ্যাংশ দেওয়া হয় তাহলে তাদের অর্জিত লভ্যাংশের পরিমাণ অবশ্যই কমে যাবে। দ্বিতীয়ত হচ্ছে কর্পোরেট করের সঞ্চালন শ্রমিক শ্রেণীর উপরও পড়তে পারে কারণ বাজারের দাম যদি বাড়াতে না পারে তাহলে ব্যবসায়ীরা কি করবে তখন তারা শ্রমিকদের মজুরি কমিয়ে দিবে কিংবা যাদের যে সুযোগ সুবিধাগুলো আছে সেটাও কমিয়ে দিতে পারে। এছাড়াও আরো যে মুনাফাগুলো তাদেরকে দেওয়ার সিদ্ধান্ত তারা আগে নিয়ে থাকে সেক্ষেত্রে সেই সিদ্ধান্তগুলো তারা বাতিল করতে পারে যার ফলে করের যে সঞ্চালন সেটি দেখতে পাচ্ছি আমরা যে শ্রমিক শ্রেণীর উপর চলে যেতে পারে। তৃতীয়টি হচ্ছে আমাদের যে ভোক্তাদের উপরও কিন্তু করের সঞ্চালন হতে পারে। দেখা যায় যে কর্পোরেট খাত যদি একচেটিয়া কারবারি হয় তাহলে সে সহজেই বাজারে দাম বাড়িয়ে এই করের করভার ক্রেতার উপর সঞ্চালন করতে পারে। সুতরাং সেক্ষেত্রে সে মনে করবে যে এই করটি পরোক্ষ করের মতো এবং সেই জন্য সে এটিকে ক্রেতার উপর সঞ্চালিত করতে পারবে। তো আমরা দেখতে পাচ্ছি যে কর্পোরেট আয়কর কিন্তু তাহলে ভিন্ন ভিন্ন ভাবে ভিন্ন ভিন্ন ব্যক্তির উপর সঞ্চালন করা যায়। আবার আমরা বলেছি যে একটা ভিন্ন মত আছে সেখানে বলা হয়েছে যে কর্পোরেট আয়কর সঞ্চালন করা যায় না। তো সেখানে কি বলা হয়েছে
সেখানে বলা হয় যে প্রত্যেকটি ফার্ম বা শিল্পের চাহিদা রেখার আকৃতি এবং স্থিতিস্থাপকতা ভিন্ন, এবং সেই জন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠানের পণ্যের চাহিদা যদি অস্থিতিস্থাপক হয় এবং পণ্যের মূল্যের উপর যদি তাদের নিয়ন্ত্রণ থাকে, তবে সেক্ষেত্রে তার পক্ষে সম্মুখ সঞ্চালন সম্ভব। কিন্তু যদি এই সমস্ত ফার্মের এই সুবিধা নেই, তাদের পক্ষে কিন্তু সম্মুখ সঞ্চালন করা কোনো অবস্থাতেই সম্ভব নয়, অর্থাৎ তাদের এই করে সঞ্চালন করতে পারবে না। এবং আরেকটি বলা হচ্ছে যে দীর্ঘমেয়াদী পণ্যের চাহিদার ক্ষেত্রে কোনো কোনো সময় সাময়িকভাবে কর্পোরেট আয়করের সম্মুখ সঞ্চালন করা যেতে পারে, তবে এটি সাময়িকভাবে প্রযোজ্য হয়, এটি কোনো স্থায়ী বন্দোবস্ত না। আর দ্বিতীয়ত হচ্ছে যে এটি আসলে কর্পোরেট ইনকাম ট্যাক্স একটি প্রত্যক্ষ কর, এবং এটা যদি ফার্মের কাছে সেই প্রত্যক্ষ কর হিসাবে বিবেচিত হয়, তাহলে ফার্ম কোনোভাবেই এই কর ভোক্তার উপরে স্থানান্তর করতে পারবে না। তাহলে আমরা কর্পোরেট ট্যাক্সের ক্ষেত্রে দেখলাম যে এটি কোনো কোনো ক্ষেত্রে শিফটিং করা সম্ভব, আবার কোনো কোনো ক্ষেত্রে এটি শিফটিং করা সম্ভব হয় না। আচ্ছা, এরপর আমরা যেটি দেখব সেটি হচ্ছে আমাদের শিফটিং অফ প্রপার্টি ট্যাক্স বা সম্পদ করের সঞ্চালন। স্থায়ী সম্পদ, যেমন আমরা গাড়ি, জমি বলতে পারি, ক্রয়ের ক্ষেত্রে ক্রেতা যদি করের বোঝা বিক্রেতার উপর সঞ্চালন করে দিতে পারে, তবেই তাকে আমরা বলি সম্পদ করের সঞ্চালন। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি যে কোনো একজন ব্যক্তি কোনো একটি স্থায়ী সম্পদ কিনতে গেলে তখন যদি সেই ক্রেতা তার উপর যে করের বোঝা আসার কথা সেটি যদি সে বিক্রেতার উপরে চাপিয়ে দিতে পারে, তবে সেটি হচ্ছে আমাদের প্রপার্টি ট্যাক্সের সঞ্চালন। এখন আমরা এই যে সঞ্চালনের কথাটি বলছি, এই সঞ্চালনটি আসলে করা যায়, বা এই যে পিছন দিকে ক্রেতা বিক্রেতার উপর করের বোঝাটি চাপিয়ে দেওয়া দিচ্ছে, সেটিকে আমরা বলি হচ্ছে করের মূলধনীকরণ। করের মূলধনীকরণ সম্ভব হলেই শুধুমাত্র এই সম্পদ করের সঞ্চালনটি তখন সম্ভব হবে। তো করের মূলধনীকরণ জিনিসটি আসলে কি? আসলে এটিকে বলা হচ্ছে এটি এক বিশেষ ধরনের পশ্চাৎমুখী কর সঞ্চালন। এর ফলে কর আরোপিত সম্পদের মূল্যের পরিবর্তন হয় এবং মূল্যের পরিবর্তন সম্পদের উপর আরোপিত করের সমান হয়। তাহলে করের মূলধনীকরণ বা ট্যাক্স ক্যাপিটালাইজেশনটা হচ্ছে এক ধরনের পশ্চাৎমুখী কর সঞ্চালন, এবং এর ফলে দেখা যায় যে যে সম্পত্তির উপর কর আরোপ করা হয় সেই সম্পদের মূল্যের কিন্তু পরিবর্তন হয়ে যায়, এবং এই মূল্যের পরিবর্তন সম্পদের উপর যে কর আরোপ করা হয়েছে সেটার সমমূল্যে সমান হয়ে থাকে। অর্থাৎ এখানে দেখা যায় যে অনেক আমাদের সম্পদ বা মূলধন আছে, দেখা যায় যে ভবিষ্যতে নির্দিষ্ট সময় বা মেয়াদের জন্য আয় উপার্জন করে, তখন দেখা যায় যে ক্রেতা এই সম্পদ কেনার সময় মালিকের কে বাজার দাম থেকে করের সমপরিমাণ অর্থ বাদ দিয়ে ক্রয় করতে চায়। কেননা দেখা যায় যে ভবিষ্যতে সেই যদি এই সম্পদ মালিক হয়, তাহলে ক্রেতাকে সেই সম্পদের আয়ের উপর সরকারকে কর পরিশোধ করতে হবে। সুতরাং এই জন্যই বর্তমানে ক্রেতা কম দামে সম্পত্তি ক্রয়ের মাধ্যমে ভবিষ্যতে সম্পদের উপর আরোপিত কর বিক্রেতার উপর সঞ্চালন করতে চায়, অর্থাৎ ক্রেতা কর এড়ানোর চেষ্টা করে। এটি যদি সম্ভব হয় তাহলে আমরা বলতে পারি যে এখানে সম্পদ করের সঞ্চালনটি সম্ভব। আর সম্পদ করের যে সঞ্চালন, এটা করের মূলধনীকরণ করার ফলে হয়ে থাকে। সেখানে আমরা কি বুঝতে পারলাম যে এখানে ক্রেতা সম্পত্তি যখন ক্রয় করতে যাবে তখন সেটি যদি তার কোনো মূলধনী লাভজনক পণ্য হয়, তাহলে ভবিষ্যতে এটি থেকে যে আয় আসবে তার উপর যে কর আরোপ করা হবে সেই করটুকু নিজে বহন না করে সেটি বিক্রেতার উপরে চাপিয়ে দিতে চায়, এবং সেটি যদি সম্ভব হয় তাহলে সেটি সম্পদ করে সঞ্চালন হবে। একটি উদাহরণের মাধ্যমে এই জিনিসটি আমরা একটু চলো বোঝার চেষ্টা করি। আমরা ধরে নেই যে একটি পিকআপ ভ্যানের বাৎসরিক সম্ভাব্য আয় হচ্ছে 2 লাখ টাকা এবং এর সম্ভাব্য আয়ুষ্কাল 5 বছর। এখন 5 বছরে এর সম্ভাব্য আয় হচ্ছে আমাদের 10 লাখ টাকা। এখন এখানে যদি প্রতি বছর সরকারি কর হয় 50,000 টাকা, তাহলে এই পিকআপ থেকে আমাদের বার্ষিক নিট আয়টি কত হচ্ছে?
আমরা 2 লাখ থেকে 50,000 যদি বিয়োগ দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বার্ষিক নিট আয় হচ্ছে 1.5 লাখ টাকা। তাহলে 5 বছরের সম্ভাব্য নিট আয়টি কত হচ্ছে? তাহলে আমাদের 5 বছরের সম্ভাব্য নিট আয়টি হচ্ছে 7.5 লাখ টাকা। এখন 5 বছরের সম্ভাব্য করের পরিমাণ কত? দেখতে পাচ্ছি যে 5 বছরের আমাদের সম্ভাব্য করের পরিমাণ হচ্ছে 2.5 লাখ টাকা। তাহলে যদি পিকআপ ভ্যানের মূল্য হয় 15 লাখ টাকা, ক্রেতা কিন্তু মূল্য দিতে চাইবে হচ্ছে 12.5 লাখ টাকা। অর্থাৎ এক্ষেত্রে সে এই যে 5 বছরের সম্ভাব্য কর 2.5 লাখ টাকা, সেই 2.5 লাখ টাকা কিন্তু দিতে চাবে না। সে বিক্রেতাকে এই 2.5 লাখ টাকা কম দিয়ে 12.5 লাখ টাকায় পিকআপ ভ্যানটি ক্রয় করতে চাবে। এবং এটি যদি তার পক্ষে সম্ভব হয়, অর্থাৎ 15 লাখ টাকার পরিবর্তে এই 5 বছরের সম্ভাব্য কর 2.5 লাখ টাকা বাদ দিয়ে 12.5 লাখ টাকার আমাদের পিকআপ ভ্যানটি ক্রয় করতে পারে, তাহলে আমরা বলবো যে এক্ষেত্রে কর সঞ্চালন করা সম্ভব হবে। অর্থাৎ ক্রেতা কর্তৃক এই বিক্রেতার উপরে এই কর সঞ্চালন করা সম্ভব হচ্ছে। অর্থাৎ ক্রেতা দেখা যায় যে করের অর্থ বাজার দাম থেকে বাদ দিতে চাইবে এবং বিক্রেতার উপরেই এই করের অর্থটি সঞ্চালন করে দিবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ শিফটিং অফ ভেরিয়াস ট্যাক্সেস এই টপিকটি নিয়ে আলোচনা করলাম। এখানে আজ আমরা দেখলাম ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স এবং প্রপার্টি ট্যাক্স, এগুলোর শিফটিংটি কিভাবে হয়। এক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে কোনো কোনো ক্ষেত্রে শিফটিং সম্ভব, আবার কোনো কোনো ক্ষেত্রে সম্ভব না। ভিন্ন ভিন্ন অবস্থার প্রেক্ষিতে শিফটিংও ভিন্ন ভিন্ন হচ্ছে। তো আশা করি আজকের এই ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই সামাজিক যে বিধি নিষেধগুলো আছে স্বাস্থ্যগত কারণে, সেগুলো মেনে চলে সুস্থ থাকো। সবাইকে আমার ক্লাস দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।